আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের ৪৯৫ টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার ৮৭ তম উপজেলা পিরোজপুর সদরে। তো চলেন শুরু করি। পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি জেলা। দক্ষিণাঞ্চল মানেই নদ নদী খাল বিলে ঘেরা বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য। আজকের ভিডিওতে আমি ঘুরে দেখব পিরোজপুর সদর উপজেলা, যেটি বলেশ্বর আর গজা নদী ঘেরা ছোট একটি উপজেলা। প্রায় ৪০০ বছর আগের কথা। বাংলার সুবেদার শাহ সুজা মীর জুমলার নিকট পরাজিত হয়ে সুগন্ধা নদীর পাড়ে আশ্রয় নেন। মীর জুমলার বাহিনী এখানেও হামলা করলে তিনি তার ২ কন্যা সহ পালিয়ে যান আরাকানে, আর থেকে যান তার স্ত্রী ও এক পুত্র, যার নাম ছিল ফিরোজ। তিনি তখন এই অঞ্চলে বন জঙ্গল কেটে বসবাসের উপযুক্ত করে গড়ে তোলেন। পরবর্তীতে তার নামানুসারে এই অঞ্চলের নাম হয় ফিরোজপুর, যা মানুষের মুখে সামান্য বিকৃত হয়ে পিরোজপুর নাম ধারণ করে। আজকের ভিডিওতে দেখব পিরোজপুরের এক ঐতিহাসিক জমিদার বাড়ি। পিরোজপুরের কৃতি সন্তান কোরআনের পাখি আল্লামা দেলোয়ার সাইদির কবর, কচা নদীর ওপর নির্মিত বেকুটিয়া ব্রিজ, আর মিষ্টি খাবো পিরোজপুরের বিখ্যাত হুজুরের দোকানে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকার সায়েদাবাদ বা গাবতলী থেকে ৬০০ থেকে ৭০০ টাকায় সরাসরি বাসে আসতে পারবেন পিরোজপুরে। তবে আমি গতকাল রাতে পিরোজপুর সদর এসেছি ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে। বেকুটিয়া ব্রিজ পার হয়ে রাতে ছিলাম এক ভাইয়ের বাসায়। সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম শহর ঘুরতে। প্রথমেই চলে আসলাম ব্রিজের ওপরে। সরকারিভাবে এর নাম অষ্টম বাংলাদেশ চিনমৈত্রী সেতু, কিন্তু মানুষের কাছে পরিচিত বেকুটিয়া ব্রিজ নামে। এই সেতুর মাধ্যমে ঢাকা থেকে পিরোজপুরের সরাসরি বাস যোগাযোগ চালু হয়েছে। এটা কিন্তু হচ্ছে কচা নদী। আর দক্ষিণাঞ্চলের নদী মানে কিন্তু বিশাল নদী। এখানে কিন্তু সবসময়ই পানি থাকে, জোয়ার ভাটা থাকে। এটা কিন্তু উত্তরবঙ্গের মতো না যে পানি শুকায় গেল, নদীতে চর পড়ে গেল। এই দক্ষিণাঞ্চলের নদ-নদীগুলো কিন্তু এরকম না। এখানে কিন্তু সবসময় ভরপুর পানি থাকে। এই নদীর এক পারে পিরোজপুর সদর উপজেলা আর এক পারে কাউখালী উপজেলা। অনেক বছর পর আবার বাইকে ঘুরতে বের হলাম। ব্রিজের কাউখালী প্রান্তে চলে আসলাম। আগে ফেরি পার হয়ে যেতে হতো পিরোজপুরে। ২০২২ সালে এই সেতুটি করা হয়। এই ব্রিজের গেটটা সবচেয়ে সুন্দর, আর রাজকীয় একটা ভাব আছে, অনেকটা জমিদার বাড়ির গেটের মতো লাগে। এই সেতুটা যখন উদ্বোধন করা হয়, তো তখন আমার মনে আছে যে আমি প্ল্যান করতেছিলাম যে ব্রিজটা হইছে, এবার তাহলে বাইক নিয়ে সরাসরি হচ্ছে পিরোজপুরে যাওয়া যাবে। বা এদিক থেকে পিরোজপুর থেকে হচ্ছে খুলনা বাগেরহাট কাছে। ভাবছিলাম যে এই দিয়ে ঘুরে যাব। তো ভাগ্য আসলে কিরকম, ঠিক হচ্ছে ১ মাস পরেই হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করি। ৩ বছর পরে আবার এখানে আসার সুযোগ হইল। বা আল্লাহ সুযোগ করে দিছে আরকি। টোল প্লাজা পার হয়ে এখন যাচ্ছি হচ্ছে পিরোজপুর সদর উপজেলার দিকে। আর এই পুরো পিরোজপুর সদর উপজেলার সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে ব্রিজের পর থেকে শহর পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা। একদম মানে এরকম রাস্তা দিয়ে যাওয়ার সময় হচ্ছে আমার সবসময় মনে পড়ে হচ্ছে সেপ্টেম্বরন যশোর রোড, মানে যশোর বেনাপোল হাইওয়ের কথা। ২ পাশে হচ্ছে বিশাল রেইন ট্রি গাছ, মাঝখানে হচ্ছে রাস্তা। এক কথায় হচ্ছে গিয়ে আপনি যদি কোনো ন্যাচারাল কোনো ভাইব পেতে চান, তাহলে হচ্ছে এটা একটা বেস্ট রোড। এই রাস্তা ধরে আসতে আসতে অনেক সরকারি অফিস চোখে পড়ল। সার্কিট হাউস, জেলা স্টেডিয়াম। বরিশাল থেকে যে বাসগুলো পিরোজপুর হয়ে খুলনা বাগেরহাট যাতায়াত করে, সেগুলো এদিক দিয়েই চলাচল করে। সো এখন চলে আসলাম হচ্ছে সিও অফিস মোড়ে। আর পিছনের যে রোডটা, এটাই হচ্ছে পিরোজপুর শহরের যে রাস্তা এটা। আর পিছনের আমার ঠিক এই সাইডটাতেই হচ্ছে খুলনা বাগেরহাট যে হাইওয়ে সেটা। তবে আমি যাব কিন্তু এখন হচ্ছে ঠিক এই দিকটাতে। এই ব্রিজটা পার হয়ে আজকে আমার প্রথম গন্তব্য হবে এই পিরোজপুর সদর উপজেলার একটি সুন্দর জমিদার বাড়ি এবং সবচেয়ে বিখ্যাত এবং একমাত্র জায়গা পিরোজপুর সদরে ঘোরার মতো। সিও অফিস মোড় থেকে ব্রিজ পার হয়ে পুলিশ লাইন্সের রাস্তায় ঢুকে গেলাম। জমিদার বাড়িটা পিরোজপুর পুলিশ লাইন্সের পাশেই। হঠাৎই চোখে পড়ল বিশাল এক পুকুর।
পুকুর পাড়ের ভাঙা ঘাট দেখেই বোঝা গেল চলে এসেছি জমিদার বাড়ির সামনে। পুকুর পাড়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে বেশ কয়েকটি পুরাতন স্থাপনা। এগুলো একটি জমিদার বাড়ির ধ্বংসাবশেষ, যেটি স্থানীয়ভাবে পরিচিত রায়ের কাঠি জমিদার বাড়ি নামে। প্রায় 400 বছর আগে এই বাড়িটি প্রতিষ্ঠা করেছিলেন রাজা রুদ্রনারায়ণ রায় চৌধুরী। ইতিহাস থেকে জানা যায় সম্রাট আকবরের সময় যুবরাজ সেলিম এই অঞ্চলে এসে ঝালকাঠি, পিরোজপুর ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে একটি পরগনা সৃষ্টি করে নিজের নামে নাম রাখেন সেলিমাবাদ। 1618 সালে তিনি এর রাজস্ব আদায়ের দায়িত্ব দেন মদন মোহনকে, আর মদন মোহন এই দায়িত্ব দেন তার ছেলে শ্রীনাথকে। আর শ্রীনাথ তার দায়িত্ব এত ভালোভাবে পালন করেন যে মোগল সম্রাট তাকে রাজা উপাধি দিয়ে দেন। তারপর শ্রীনাথের মৃত্যুর পর রুদ্রনারায়ণ এই খাজনার তোলার দায়িত্বে চলে আসেন এবং এই রুদ্রনারায়ণই এখানকার বন জঙ্গল কেটে পরিষ্কার করে এই জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। তখন আসলে এই বন জঙ্গলে প্রচুর পরিমাণ কাঠ ছিল, যেগুলো কেটে তিনি এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। আর এই কাঠ কেটে নির্মাণ করার কারণেই এই অঞ্চলটির বা এই এলাকাটির নাম হয় রায়ের কাঠি। আর সেই থেকেই জমিদার বাড়িটি রায়ের কাঠি জমিদার বাড়ি। একসময় এই জমিদার বাড়িতে ছোট বড় প্রায় 200 ভবন ছিল, যার মধ্যে 40 থেকে 50টি তৈরি হয়েছিল শুধু শোভাবর্ধনের জন্য। কিন্তু কালের পরিক্রমায় সবই এখন নিশ্চিহ্ন। যে কয়েকটা ভবন এখন দেখা যায় সেগুলো যে একসময় 2 থেকে 3 তলা ছিল, এখন হয়তো দেখলে কেউ বিশ্বাসও করবে না। রাজবাড়িটি ধ্বংস হয়ে গেলেও রাজবাড়ির পাশেই ছিল মন্দির ও মঠ। রাজবাড়ি থেকে 2 মিনিট হাঁটলেই দেখা মিলবে মঠগুলোর। এখানে সর্বমোট 11টি বিশাল উঁচু উঁচু মঠ ছিল। মঠগুলোর উচ্চতা 75 ফুট। তবে কিছু কিছু মঠ নতুন করে সংস্কার করা হয়েছে, আর কতগুলো দাঁড়িয়ে আছে এখনো সেই আগের মতোই। প্রত্যেকটি মঠের দেয়ালে কারুকার্য খচিত ছিল। এখানকার একটি মঠে স্থাপন করা হয়েছিল 25 মণ ওজনের একটি শিবলিঙ্গ। কোষ্ঠী পাথরের তৈরি এই শিবলিঙ্গটি উপমহাদেশের সবচেয়ে বড় শিবলিঙ্গ বলে ধারণা করা হয়। মঠগুলোর সামনেই রয়েছে একটি দোতলা কালী মন্দিরও। আর এই মন্দিরটি সম্পর্কে রয়েছে একটি কিংবদন্তি। নিম্ন শ্রেণীর 5 জন হিন্দুর মাথার কেটে তাদের মুন্ডুর ওপর সেই মন্দিরটি নির্মিত হয়েছিল। এই সংবাদটা যখন মুঘল সম্রাট পান, তখন তাকে শাস্তি স্বরূপ ধরে নিয়ে যাওয়া হয় এবং বাঘের খাঁচার মধ্যে তাকে প্রেরণ করা হয়। কিন্তু তিনি বাঘের খাঁচা থেকে যুদ্ধ করে বাঘের সাথে বের হয়ে যান। তখন সম্রাট তার উপর খুশি হয়ে তার সেই সাজা মওকুফ করে দেন। তবে তিনি বের হওয়ার পরে আসলে নিজের ভুল বুঝতে পারেন যে একটা মন্দির প্রতিষ্ঠার জন্য এভাবে আসলে মানুষের মুন্ডু কেটে বলি দেয়া ঠিক হয়নি। তো তারপরেই তিনি তার এই পুরো জমিদারি আরেকজনকে দিয়ে তারপরে কাশীতে চলে যান এবং সেখানে তিনি সন্ন্যাসী হয়ে যান। আর এই মন্দিরের ওপর থেকে মঠগুলো সব পরিষ্কার দেখা যাচ্ছিল। মন্দিরের ওপর থেকে নেমে আবারও রওনা দিলাম সি অফিস মোড়ের দিকে, মানে যেই জায়গা থেকে এসেছি ঠিক সেম জায়গায়। যেহেতু ভোরে বের হয়েছিলাম তাই নাস্তা করা হয়নি। এখন সকালের নাস্তা করব এই পিরোজপুর শহরের সবচেয়ে জনপ্রিয় হুজুরের দোকানে। যদিও দোকানের নাম ভাই ভাই হোটেল, তবে হুজুরের দোকান নামেই সবাই চেনে। দোকানটা সি অফিস মোড়েই অবস্থিত। নাস্তা করলাম রুটি ভাজি আর ডিম দিয়ে। তবে এই দোকানে আসার মূল কারণই হচ্ছে মিষ্টি। নাস্তা শেষ করে নিয়ে নিলাম সেই কাঙ্ক্ষিত মিষ্টি। এখানে শুকনো আর ভেজা মিষ্টি বিক্রি হয়। আমি ভেজাটাই নিলাম। এটাকে বলে রসগোল্লা। তবে আমার কাছে এই বরিশাল অঞ্চলের এই মিষ্টিগুলো মনে হয় স্পঞ্জের মিষ্টির মতো, ধরলেই নাই হয়ে যায়। টেস্ট মোটামুটি ভালোই লেগেছে। মিষ্টি খেয়ে বের হয়ে গেলাম। হুজুরের দোকানটা খুব ভালো পপুলার। এখানে প্রচুর রাশ থাকে, তো সেইভাবে আসলে ভিডিও করার সুযোগ নাই।
সো এখন তো মিষ্টি খাইলাম, নাস্তা করলাম, এখন একটু হচ্ছে দই খাইতে যাব। দই খেতে যাব পিরোজপুরের আরেক জনপ্রিয় দইয়ের দোকান দুলাল দধি ভান্ডারে। পথে যেতে যেতে পিরোজপুর মহাশ্মশান আর একটা পুরাতন স্থাপনার দেখা পেয়ে গেলাম। দুলালের দইয়ের দোকানটা পালপালা ব্রিজের মোড়েই। ঢুকেই দেখলাম প্রচণ্ড ভিড়। এক কোনায় গিয়ে বসে পড়লাম আর নিয়ে নিলাম একটা ছোট কাপ দই। এই দইটা টক মিষ্টি, যদিও এখানে মিষ্টি দইও পাওয়া যায়, কিন্তু আমার কাছে টক মিষ্টি দইটাই সবচেয়ে ভালো লাগে। কাপ দই নিলাম, যেহেতু হচ্ছে একটু আগে খাইলাম, তাই এখন বেশি খাওয়া যাবে না। Wow, টক মিষ্টি তো ভালোই। দই খেয়ে আবারও সি অফিস মোড় হয়ে চলে আসলাম পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে। এখান থেকে ঢাকা, বরিশাল, খুলনা, বাগেরহাট সব দিকের বাস ছেড়ে যায়। পিরোজপুর বাস স্ট্যান্ডের পাশেই হচ্ছে একজন এখানকার বিশিষ্ট ব্যক্তির কবর, যিনি হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী। তিনি ছিলেন এই পিরোজপুরের সন্তান। তাকে হচ্ছে এখানে কবর দেওয়া হয়েছিল, যদিও তার জন্ম হচ্ছে পাশের উপজেলা ইন্দুরকানীতে। এখানে আল্লামা সাইদি ফাউন্ডেশনের একটি মসজিদ কমপ্লেক্স আছে, যেখানে মসজিদ মাদ্রাসা রয়েছে, আর এই মসজিদের ঠিক দক্ষিণ পাশেই তাকে দাফন করা হয়েছে। তো এই কবরে আসলে কিন্তু আমরা হচ্ছে শুধু কবর জিয়ারত করব, এটা কিন্তু মাজার না যে আপনারা মাজারের মতো এখানে চুমা দিবেন, দেয়ালে ধরবেন। তো ওনার হচ্ছে নসিহত একটা লেখা আছে, ওইখানে স্পষ্ট করে লেখা আছে যে এগুলো হচ্ছে বিদাত, এগুলো কোনো কিছু আসলে করা যাবে না। ওনার কবরটাও কিন্তু কোনো রকম পাকা করা হয়নি, মাটি দিয়ে কবর দেওয়া হয়েছে অতটুকু। আর নর্মাল একটা যে কোনো কবরস্থানে গেলে কিন্তু হচ্ছে একদম পাকা করা, শান বাঁধানো হচ্ছে গিয়ে কবরের কিন্তু হচ্ছে মানে অভাব থাকে না। সো এখানে যেহেতু আসলাম, পিরোজপুরে আসলে তো আসলে উচিত ওনার এই জায়গাটা আসলে দেখে যাওয়া বা কবরটা জিয়ারত করা, যেহেতু উনি একসময় ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা। আমরা যেরকম মিজানুর রহমান আজহারীর বক্তব্য এখন সবাই শুনতে পছন্দ করি, সেই সময়টাতে কিন্তু এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর বক্তব্য সারা বাংলাদেশের মানুষ এরকম শুনতে পছন্দ করতে। পিরোজপুর সদর উপজেলায় আমার ঘোরাঘুরি মোটামুটি এই পর্যন্তই ছিল। এখন যাব ইন্দুরকানী উপজেলায় ঘুরতে। রাতে সদরে ফিরেই আবারও সেই বেকুটিয়া ব্রিজে চলে গেলাম আড্ডা দিতে। আড্ডা শেষ করে চলে আসলাম আবারও সদর রোডের একটা দোকানে মিষ্টি খেতে। তো এই হচ্ছে সুমন ভাই, আজকে পিরোজপুর সদর উপজেলার ঘোরাঘুরির হচ্ছে আমার স্পন্সর প্লাস হচ্ছে পার্টনার। তো উনি হচ্ছে এখানকার বিশিষ্ট ব্যবসায়ী। তো ঘোরাঘুরি শেষ করে হচ্ছে রাতের বেলা আসছি হচ্ছে সাতক্ষীরা ঘোষ ডেইরি। তো ওনার ফার্ম আছে, এই ফার্মের দুধ হচ্ছে এই দোকানে দেয়া হয়। তো এখানকার হচ্ছে মিষ্টি ট্রাই করতে আসলাম আজকে। নিলাম হচ্ছে রসগোল্লা, সাথে দই টই, ছানা দই টই খাবো আর কি। খেয়ে দেখবো যে উনি যে আছে এখানে দেয়, ওনারা কেমন বানায়, এটার একটা অনেস্ট রিভিউ হবে আজকে। প্রথমে শুরু করলাম দই দিয়ে। এটা টক মিষ্টি দই। দইটা ভালোই ছিল, তবে 10-এ 10 না পেলেও আমার কাছে স্বাদে এটা 10-এ 7 পাওয়ার মতো। এখানে শুধু ছানা বিক্রি হয়, যেটা চিনি মাখিয়ে খেতে হয়। খালি ছানার অবশ্য কোনো টেস্ট নেই। তবে আমি এবার নিলাম এই ছানা দিয়ে বানানো রসগোল্লা। এটাই এখানের আসল মিষ্টি। এই মিষ্টি খাওয়ার পর একটু অবাকই হলাম, কারণ আমার ধারণার চেয়েও মিষ্টিটা অনেক ভালো ছিল। সুমন ভাই, আপনি পাস করছেন। মানে আপনি যে দুধ দেন, ওনারা যে বানায়, এটা ভালো লাগছে আমার কাছে, আসলেই ভালো লাগছে। মানে আমি ভাবি নাই যে এক্সপেকটেশন এরকম। এই জায়গা দিয়ে মিষ্টি ছানা এড়িয়ে ঢাকা পাঠাইছি গাদি। আজকে ঢাকা চলে যাব, তাই সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। গতকাল রাতে সুমন ভাইয়ের বাসাতেই ছিলাম। ভাইয়ের বাসা হচ্ছে এই বেকুটিয়া ব্রিজের একদম পাশে। আর ভাইয়ের হচ্ছে এখানে গরুর খামার আছে, বিশাল খামার, পুকুর টুকুর। আপনাদেরকে একটু ঘুরে দেখেন। ওনার নিজের বাসার পাশের খালি জায়গাতে এই খামার করেছেন। এখানে গরুর ফার্ম আছে, সাথে পুকুরে মাছ চাষ করা হয়। ছোটখাটো একজন উদ্যোক্তা, যিনি শুরু করেছেন একদম শূন্য থেকে। ভাই, গরুর খামার কবে থেকে শুরু করলেন, কেমনে শুরু করলেন? আমি 2022 সালের জুন মাসে আমি একটা ইন্দুরকানী উপজেলা একটা কাজ পাই। সেই কাজ পাওয়ার পর যে লেবার রাখছি, ওই লেবারে একদিন আমাদের দুধ খাওয়াইছে। দুধ খাওয়ানোর পরে
আমার দুধটা খুব ভালো লাগছে। এইবার ওনার গরুটা কিনবো ভয়তে বলি না। তারপর উনি একদিন পরের দিন বলে যে, "আমি কাজে যাবো না।" আমি কই, "কেন?" কয়, "আমার গরু নিয়ে হাটে যাবো।" আমি বললাম, "গরু বেচবেন?" বলে, "হ।" তারপর উনার লাগে কথা কাজে কই উনার গরুটা কিনলাম। ওই সময় আমার কোনো ঘরে ছিল না, কিচ্ছু ছিল না। ওই গরুটা কিনে আনি আমি প্রতিদিন বাইরে রাখছি। রাখার পর আমি একটু ছোট একটু ঘর উঠেছি। তারপর একটা দিয়ে আমার গরু লাভবান দেখতে আছি। তারপর আমি আস্তে, আস্তে পাকাপোক্ত ঘর উঠাইলাম। গরু ফার্মে বাড়াইলাম। এখন আমার ফার্মে দেখা গেছে ৫ টা গাভী বিয়ানো আছে। আমার ফার্মে ৮০ কেজি দুধ নামতেছে। আমার ফার্মে আবার একজন লোক খাটতে আছে। ঠিক আছে? আমি দিনের দিন আমি দেখি গাভী পালনে লাভবান। এইটা দুধ দেয় ২৫ 25 লিটার লিটার। 25 লিটার ডেইলি। হ্যাঁ, ২ বারে। বাহ! এই আছে ১৫। এটা 15 লিটার দেয়। হুম। বাহ! এই ১৮। 18 লিটার। হুম। এর আছে ২০-২২ প্লাস। 20-22 প্লাস। তাইলে টোটাল তাইলে কিরকম হয় প্রতিদিন? প্রতিদিনে পার ডে আমার নামতে আছে ৮০ প্লাস। 80 প্লাস ৮০-৯০ লিটার দুধ। আর এই গরুর দুধ হইছে খাবারের উপরে। গতকাল রাতে যে দোকানে মিষ্টি খেয়েছিলাম সেখানকার মিষ্টিগুলো তৈরি হয় এই ফার্মের দুধ দিয়ে। গরুর ফার্মের ঠিক পেছনে আছে একটা পুকুর। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে চলে আসলাম। এইটা ১ম আমি চাইছিলাম এটা প্ল্যান নেছিলাম ওই যে গাভী পালন করি, গাভী পালনের ময়লা পানিটা এই জায়গায় একটু নামাও। এখন দেখতে আছি এই জায়গায় যদি খারিকাল করি আমার খুব ভালো লাগছে। ভালো লাগে এবার গরুর ময়লা পানি না নামাই আমি এইটা একটা মাছের চাষের উদ্যোগ নিছি। উদ্যোগ নিয়ে সব জমিটার আমি কাটছি, খনন করেছি। খনন করাইয়া মাছ চাষ করছি আর চতুর সাইডে আমি কলা রুইয়ে দিছি। তা আল্লাহর রহমতে কি মাছ চাষ করেন এই জায়গায়? মাছ চাষ করছি সাদা মাছ। সাদা সাদা মাছ বলতে? বলতে রুই, কাতলা, আচ্ছা, আচ্ছা। পাঙ্গাস এর আচ্ছা। চাষ করেছি। সুমন ভাই খুবই পরিশ্রমী মানুষ। তিনি নিজেই দেখলাম সব দেখাশোনা করেন। এই কলাটার নাম হচ্ছে সবরি কলা। এটা কি 12 মাসই? হ্যাঁ, এটা বছরে একবারই হয়। ও আচ্ছা, একবারই হয়। হ্যাঁ, বছরে একবারই হয়। ১২ মাস খুব কম হয়। এটার সিজনের কেলা বলে। আর এটার মূল্যও বেশি। এই দেখেন না কলা খুব ভালো হইছে। আর এই কলার স্বাদের কাছে অন্য কোনো কলা টিকতেই পারবে না। যারা বরিশাল অঞ্চলের মানুষ তারা তো এটা জানেনি। তবে এই কলা ঢাকাতে খুব কম পাওয়া যায়। তো আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে বাইকে আরেকটা প্ল্যান দিছিলাম যে এই পুকুরের উপরে যদি মুরগির খামার করা যায় তাহলে ওইটাও ভালো হয়। কলা কাটার পরেই আমি মুরগির খামার এই জায়গায় করবো। মানে ওই পুষ্কুনির নিচে মাছ থাকবে, উপরে মুরগি থাকবে। এই প্ল্যানটা আমার মাথায় আছে। আমি ইনশাল্লাহ এই মাসের ভিতরেই কাজ ধরবো। ফার্ম কিন্তু এখানেই শেষ না। পাশের এই জমিটুকু ফার্মের কাজেই ব্যবহার করা হয়। এই জমিটায় ধান রুইছি, ধান রোপণ করছি গরুর জন্য। গরুতে খড়টাও গরু উঠতে খাবে, ধানটাও আমি পাইতেছি। ধানটা দিয়া ধানটা আবার আমি করে শুকাইয়া মাড়াই করি ওই পালিশটা আবার গরুতে খাবে। চাল যেটা থাকবে ওটা আমি খাবো। খড়টা গরুতে খাবে। সব দিকে আমার লাভবান। ভাইয়ের বাসায় দুপুরে একটা জম্পেশ খাওয়া দাওয়া করে বিকেলে আবারও ঘুরতে বের হয়ে গেলাম। চলে আসলাম বেকুটিয়া ব্রিজের নিচে। এখানে একটা গ্রামীণ মেলা হচ্ছিল। বিকেলের এই সময়টায় নদীর পাড়ে বেশ ভালোই লাগে। এরকম জায়গায় আরো কয়েকদিন কাটাতে পারলে ভালো লাগতো, কিন্তু আজকে আমার শেষ দিন। সন্ধ্যার বাসে ফিরতে হবে ঢাকায়, তাই মেলায় বেশিক্ষণ থাকতে পারিনি। ব্রিজের নিচে একটা আশ্রয়ণ প্রকল্প আছে। ব্রিজ করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের এখানে বাড়িঘর করে দেওয়া হয়েছে। আর এই জায়গাটাও বেশ সুন্দর আর মোটামুটি নীরব, কারণ চারপাশে তেমন কোনো গ্রাম নেই, তিন দিকেই নদী। তো আমার পিরোজপুর সদর উপজেলার ভিডিওটা আমি এই বেকুটিয়া ব্রিজের নিচে কচা নদীর পাড় থেকেই হচ্ছে শেষ করতেছি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।